তো এবার আমরা ভেক্টর ক্যালকুলাসে আরো একটি গুরুত্বপূর্ণ টপিক কার্ল সেটা নিয়ে আলোচনা করব। তো কার্ল কি? কার্ল হচ্ছে আমরা ঘূর্ণন ক্রিয়া বের করার জন্য কার্ল কার্ল অ্যাপ্লাই করব। মানে কোন একটা ভেক্টর আমাদের ঘুরতেছে কিনা, এটা কোনো একটা বিন্দুর চারপাশে ঘুরতেছে কিনা, এটা বের করার জন্যই আমরা ভেক্টরের কার্ল বের করব। যদি কার্ল বের করে ওইটার রেজাল্টের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব যে ভেক্টরটা ঘুরতেছে নাকি ঘুরতেছে না। তো আমি একটা ছবির মাধ্যমে তোমাদের ব্যাপারটা দেখাই। তো এখানে খেয়াল করো, আমি এখানে একটা ধরো আহ, একটা নালা আঁকছি এখানে, বা ধরো একটা খাল আঁকছি এখানে। তো এখানে দেখো এই যে পানির স্রোত বয়ে যাচ্ছে, ঠিক না? তো এই যে খাল যেটা, এটার দেখো পানির স্রোত বয়ে যাচ্ছে এখান দিয়ে। তো এখানে খেয়াল করো যে আমাদের অবশ্যই এখানে যে পাড়ের দিকে বেগটা কম থাকে, ঠিক না? পাড়ের দিকে বেগ কম থাকে, কারণ এখানে যেহেতু পাড়ের সাথে পানিগুলো লেগে আছে, পাড়ের সাথে যে পানি এটা লেগে আছে, তো এইখান দিয়ে বেগটা কম থাকে। আর এটা মাঝখান দিয়ে বেগটা বেশি থাকে, ঠিক না? তো এই কারণে মানে এটা হচ্ছে পানির স্রোতটা এটা। তো আমরা যদি এখন এখানে যদি ধরো এখানে আমি একটা বল স্থাপন করলাম কোনোভাবে, ঠিক আছে, যেটা এইখানে এই যে একটা বিন্দুর সাপেক্ষে এখানে স্থির আছে, এই যে এখানে ধরো আমি এখানে একটা এরকম চাকা স্থাপন করলাম, হ্যাঁ? ওকে। তো এখন এখানে খেয়াল করো কি হবে, দেখো এটার এই পাশে, কি বেগটা কি হবে? এই পাশে যে পানি, এই পাশ দিয়ে যে পানি যাচ্ছে, তার বেগটা কি হবে? কম হবে, ঠিক না? কম হবে। বাট এই পাশে কি হবে বলতো? বেশি হবে নাকি? তো যার ফলে এটা কি হবে? এটা এই দিকে ঘুরে যাবে না? এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যাবে না এটা? আচ্ছা, আবার খেয়াল করো যদি আমি মাঝখানে চিন্তা করি এটাকে, আমি যদি এটাকে মাঝখানে চিন্তা করতাম তখন কি হতো দেখো, এটার এই পাশেও ভেলোসিটি যা, এই পাশেও ভেলোসিটি যা। তার মানে এটা কি এখানে ঘুরবে? এটা ঘুরবে না, ঠিক না? আচ্ছা, আমি যদি এখন এই পাশে চিন্তা করি, এখানে চিন্তা করি, এই সাইডে চিন্তা করি, তাহলে খেয়াল করো, এটার এই পাশে যে ভেলোসিটি, এটা বেশি হবে। এই যে এটার উপরের দিকে ভেলোসিটিটা বেশি হবে, আর নিচের দিকে ভেলোসিটিটাই কম হবে, ঠিক তো? কারণ এই যে দেখো, কারণ এই যে এদিকে যত আমি তীরের কাছে যাচ্ছি তত কি আমাদের ভেলোসিটি কম, আর যত মাঝ যাচ্ছি তত তত ভেলোসিটি বেশি। তো যেহেতু এটা ভেলোসিটি বেশি এখানে, তো এই যে এটা কি বিন্দুর সাপেক্ষে কিভাবে ঘুরে যাবে, ঠিক না? এই যে এখানে কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেল, এখানে ঘুরলো না, আর এখানে ক্লকওয়াইজ ঘুরে গেল। আচ্ছা, আমি ছবিটা একটু এগুলো একটু বড় করে আঁকি। তো এখানে খেয়াল করো যে আমাদের এই যে আমি ছবিটা একটু আর বড় করে রাখছি। এখানে খেয়াল করো এটা যেহেতু এই যে এটা এই যে প্রথম বলটা খেয়াল করো, এটা তো এই যে এই বিন্দুর সাপেক্ষে এখানে, এই অক্ষের সাপেক্ষে এখানে আছে, ঠিক না? মানে এটা ঘুরতে পারবে, এটা যে কোনো দিকে, এই চাকাটা এখানে আছে। তো এটার উপরের দিক দেখো, যেহেতু পাড়ের দিকে, যেহেতু এটা পাড়ের সাথে, মানে এই যে এই পাশটা যেহেতু পাড়ের সাথে, তো এখানে কি ভ্যালু, এখানে এই যে এখানে যে পানির ভেলোসিটি এটা কম হবে, ঠিক না? কিন্তু এখানে পানির ভেলোসিটি বেশি হবে যেহেতু এটা কেন্দ্রের দিকে। তো এখানে যেহেতু দুই পাশে অসম, ঠিক না? এদিক দিয়ে ধাক্কাচ্ছে আস্তে, কিন্তু এদিক দিয়ে ধাক্কাচ্ছে কি জোরে। তো এই কারণে এটা কি যে এটা এই দিকে ঘুরে যাবে, ঠিক না? এটা এইদিকে ঘুরে যাবে। তো এই যে এটা কি মানে কিভাবে ঘুরবে? এটা এইভাবে ঘুরে যাবে, যেটা কি, যেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এই অসম ধাক্কার কারণে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যাবে। আবার এখানে খেয়াল করো, এখানে যেহেতু এখানে এটা যেহেতু মাঝখানে এটা দুই পাশে সমান, ঠিক না? তার মানে এটা কোনো দিকেই ঘুরবে না। আবার এখানে খেয়াল করো, এখানে যেহেতু এই যে এই পাশটা দেখো কেন্দ্রের দিকে, তো এইদিকে ধাক্কা বেশি হবে, পানির ধাক্কাটা বেশি হবে। কিন্তু এই পাশটা পাড়ের দিকে, এখানে পানির ধাক্কা কম হবে। তো যেহেতু এখানে ধাক্কা বেশি, এই অসম ধাক্কার কারণে, অসম বেগের ধাক্কার কারণে এখানে কি হবে? এটা এই দিকে ঘুরে যাবে, ঠিক? ওকে, তার মানে এটা কিভাবে ঘুরতেছে? ক্লকওয়াইজ। তাহলে এখানে খেয়াল করো, আমাদের এখানে যে ভেক্টরটা দেওয়া ছিল, ধরো এখানে আমাদের ভেক্টর দেওয়া ছিল পি। তো আমরা কি করব? এই পি ভেক্টরের উপর কার্ল অ্যাপ্লাই করব। ওকে, কার্ল অ্যাপ্লাই করে আমরা যদি দেখি যে এটা জিরো, এটা মানে জিরো আসতেছে, ঠিক আছে? এটা জিরো আসতেছে, এটা যেহেতু এটা দেখো এটা যদি জিরো আসে তখন আমরা কি বলবো? এই ভেক্টরটা ঘুরতেছে না, অঘূর্ণনশীল। তো এখানে দেখো যদি আমাদের কার্ল যদি জিরো আসে তখন আমরা এটা কি বলবো? অঘূর্ণনশীল। মানে এটা ঘুরবে না, দেখো এখানে ঘুরতেছে না, মানে কি অঘূর্ণনশীল। আর যেহেতু ঘুরতেছে না, এটাকে অন্যভাবে বলা হয় সংরক্ষণশীল। সংরক্ষণশীল মানে কি? আমরা জানি কনজার্ভ, মানে যেমন ছিল তেমনই আছে, এটা টই টই করে ঘুরবে না, এটা যেমন ছিল তেমনই থাকবে।
এই কারণে এটাকে সংরক্ষণশীল বলতে পারি। তাহলে কাল 0 হইলে এটা অগুণনশীল বা সংরক্ষণশীল। কিন্তু যদি কালটা 0 না হয়, যেমন এই যে এই দুইটাকে চিন্তা করো, এই দুইটা কেসে কি কালটা 0 না, তো তখন কি হবে? তো এইখানে দেখো, যদি আমাদের এই দুইটা কেস, যেটা এই যে দেখো এই দুইটা কেস যখন ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছিল, তো তখন তো যদি আমরা কালটা 0 না পাই, ওকে, যদি কালটা 0 না পাই, মানে এইটা কখন হবে? দেখো এইটা কখন হবে? এইটা হবে যখন কি আমাদের, যখন আমরা কার্ল কি পাবো বলো? যখন আমরা কার্ল শূন্য পাবো, ঠিক তো? যখন কার্ল শূন্য পাচ্ছি, ওকে, মানে শূন্য, আর মানে শূন্য ভেক্টর পাচ্ছি আর কি, শূন্য ভেক্টর পাচ্ছি, তখন আমরা কি বলবো? অগণ্যশীল বা সংরক্ষণশীল। আর যদি শূন্য ভেক্টর না পাই, তখন হচ্ছে এই দুইটাকে, তখন হচ্ছে এই দুইটা কেসে যে কোনো একটা হবে, তখন এটাকে আমরা কি বলবো? ঘূর্ণনশীল বা অসংরক্ষণশীল। ওকে, তাহলে কাল 0 যদি 0 পাই, এটা ঘুরবে না, এটা কি হবে? অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। আর যদি কাল যদি 0 না হয়, এই দুইটা কেস হয়, তখন কি হবে? ঘূর্ণনশীল বা অসংরক্ষণশীল। এটা একটু তোমাদের একটু প্যাচ লাগতেছে, তোমরা একটা কাজ করতে পারো, তোমরা হচ্ছে এই টার্মটা মনে রাখার দরকার নাই, এই টার্মটা বাদ, তোমরা হচ্ছে এই টার্মটা মনে রাখো, এই যে এটা যখন 0 হবে, এটা এভাবে মনে রাখো যে যখন 0 হবে, তখন কি অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। ওকে, শুধু এটা মনে রাখো, এটা মনে রাখার দরকার নেই। তো আমি এখন এখান থেকে দেখাই যে কিভাবে তোমাদের কার্ল বের করবা। আর আমি এখান থেকে উদাহরণ দেখাবো যে কিভাবে তোমরা প্রমাণ করতে পারবা যে এখানে এটা কি অঘূর্ণনশীল সংরক্ষণশীল হবে কিনা। ওকে, তো এখানে দেখো, যখন আমরা কার্ল বের করব, কার্ল অফ, ধরো আমাদের একটা ভেক্টর পি দেওয়া আছে, তো কার্ল অফ পি কি হবে? এখানে এটাকে আমরা কার্ল পি লিখতে পারি। দেখো, এখানে কি করব আমরা? ক্রস প্রোডাক্ট। ওকে, আমরা ডাইভারজেন্সে কি করছিলাম? ডট প্রোডাক্ট, ডট গুণন। এখানে কি করব আমরা? ক্রস প্রোডাক্ট বা ক্রস গুণন। তো আমি এখানে কি ডেল এর সাথে করব, তো আমি ডেল অপারেটরটাকে লিখে ফেলি, আর পি পি ভেক্টরটাকে লিখে ফেলি। তো দেখো, এখানে আমি লিখে ফেললাম আমাদের ডেল ভেক্টরটা কি? আই ডিডি এক্স, জেড ডিডি ওয়াই, কে ডিডি জেড। আর এখানে পি ভেক্টরটা কি? পি এক্স আই প্লাস পি ওয়াই জে প্লাস পি জেড কে। তো আমরা যদি এখানে ক্রস প্রোডাক্ট করি, তাহলে কি হবে? তো এখানে হবে, আমরা এটাকে নির্ণায়কের সাহায্যে করব, আমরা জানি। তোমাদের আশা করি মনে আছে। তো আমাদের কি করতাম আমরা বলো তো? এখানে প্রথম সারিতে কি হবে? ইউনিট ভেক্টর গুলা, আয়তকার ভেক্টর আই জে কে। আর দ্বিতীয় সারিতে কি হবে? ডিডি এক্স, ডিডি ওয়াই, ডিডি জেড। কেন? কারণ আমরা জানি এই প্রথমে আই জে কে হবে, আর প্রথম যে ভেক্টরটা আছে এখানে ডেল, এই ডেল এর আই জে কে এর যে সহগগুলা, এই ডেল এর আই জে কে এর যে সহগগুলা, ওইটা এখানে হবে। তাহলে আই এর সহগ কি? ডিডি এক্স, জে ডিডি ওয়াই, আর কে এর কি? ডিডি জেড। ওকে, আর তৃতীয় সারিতে কি হবে? এই যে শেষের যে ভেক্টরটা, শেষের ভেক্টর কি? শেষের ভেক্টর সহগগুলা কি? পি এক্স পি ওয়াই পি জেড, পি এক্স পি ওয়াই পি জেড। ওকে, তো এখন যদি আমি এখানে যদি এটা ভ্যালুটা লিখি, এটা কি হবে? দেখো এখানে, তো প্রথমে আমরা আমরা প্রথম সারি বরাবর বিস্তার করব, ঠিক না? তো প্রথমে কি হবে? এটা আই, আই এর জন্য কি হবে বলো? এখানে কি লিখতে পারি? দেখো, আই এর জন্য এটা বাদ দিব, এই যে এটা বাদ দিব, এটা বাদ দিলে কি হবে? এই যে এটা ঠিক না, এই যে এমন এমন। তাহলে আমি করি, এই যে এই দুইটা কি হবে? ডিডি ওয়াই অফ, ডিডি ওয়াই অফ পিজেড। দেখো এখানে আমরা আগে ডিডি ওয়াইটা লিখবো, কারণ এটা অপারেটর, আমরা কিন্তু পিজেডটা আগে লিখবো না। তো সব সময় এখানে আমরা অপারেটরটা আগে লিখবো। তাহলে আই এর জন্য এই দুইটা বাদ দিলে এখানে আসে এই যে ডিডি ওয়াই অফ পিজেড, ডিডি ওয়াই অফ পিজেড মাইনাস, সূত্রের মাইনাস কি হবে? এই যে পি ওয়াই, এটা ঠিক না? তো আমরা আগে এটা লিখবো, এটা লিখলে কি হবে? ডিডি জেড অফ পি ওয়াই, পি ওয়াই। আই হয়ে গেছে। এখন জে, জে এর জন্য আমাদের চিহ্ন কি? মাইনাস। ওকে, জে এর জন্য চিহ্নটা আমাদের মাইনাস, আমরা নির্ণায়কের মতো করতেছি। তো চিহ্ন যদি মাইনাস হয়, তাহলে এখানে জে এর জন্য কি? এটা বাদ, এটা বাদ দিলে কি এটা থাকবে। তো এখানে আবার এইভাবে করবো আমরা। আমরা সবসময় দেখো, আমরা সবসময় এই যে এই একই ভাবে করতেছি, আমরা এই টেকনিকে করতেছি।
আর এখানে চিহ্নগুলা যার যেটা চিহ্ন দিচ্ছে, আই এর জন্য দিব প্লাস, জে এর জন্য মাইনাস, আই এর জন্য প্লাস। তাহলে এখানে কি থাকে, এই যে ddx অফ pz, ddx অফ pz মাইনাস এই যে px, এটা ঠিক না, তো ddz অফ px, ddz অফ px। এবার কে এর জন্য আমাদের চিহ্ন কি হবে, পজিটিভ, এটা কি হবে, এই যে কে এর জন্য এটা বাদ, তো থাকে কি এটা থাকলে কি হবে, ddx অফ py মাইনাস ddy অফ px, ddx অফ py মাইনাস কি ddy অফ px। তো আমরা এটা যখন বের করব, আমরা এটা বের করে ফেলবো, আমরা এখানে প্রতিটা ডিফারেন্সিয়েশন গুলো করে ফেলবো, যা দেওয়া থাকে px py pz যা দেওয়া থাকে ওইটাতে ডিফারেন্সিয়েট করে ফেলবো, করে ফেলে আমরা এখানে কার্লটা বের হয়ে যাবে। আর যদি এটা যদি বের করে আমরা যদি, তো আমরা এটা যদি বের করে আমরা এমন পাই, ধরো আমাদের আসছে 0i প্লাস 0j প্লাস 0k, যদি আমরা এমন পাই, আচ্ছা এখানে ইয়া করলাম না, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কার্ল, ঠিক না, এটা হচ্ছে কার্ল পি, কার্ল পি এটা। তো এখন এটা কার্ল পি বের করে আমরা যদি এমন পাই, যদি এটা সমান আমরা কি পাই, তখন আমরা কি বলবো, এটাকে বলবো অঘূর্ণনশীল। এটা মানে কি, এটা মানে তো কি জিরো ভেক্টর, ঠিক না, এই পুরাটা মানে জিরো ভেক্টর, তো এটাকে আমরা তখন কি বলবো, অঘূর্ণনশীল অথবা সংরক্ষণশীল। তো আমি এখন এটা থেকে তোমাদের এক্সাম্পল দেখাই, যাতে তোমাদের ব্যাপারটা আর ভালো মতো ক্লিয়ার হয়। তো এখানে প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে আর যদি i cos 5t প্লাস j sin 5t হয়, তো আমার দেখাতে হবে যে আর ভেক্টরটা ক্ষেত্রে কি অঘূর্ণনশীল। তো যেহেতু অঘূর্ণনশীল প্রমাণ করতে বলছে, আমরা এখানে কি করব, কার্ল অ্যাপ্লাই করব। ওকে, তো এটা কেমন হবে, তো কার্ল অফ আর কি হবে, কার্ল আর এটা ইকুয়ালস টু কি হবে, এই যে আমাদের ডেল অপারেটরটা, ডেল এর সাথে আর এর ক্রস প্রোডাক্ট, তো আমি এটা লিখে ফেলি, ডেল আর এটা লিখে ফেলি। তো এটা হবে কি দেখো, i ddx প্লাস জে ddy প্লাস কে ddz, ক্রস প্রোডাক্ট কি হবে, i cos 5t প্লাস j sin 5t। তো এখন আমি এটাকে নির্ণায়কের মাধ্যমে, আমরা এটাকে নির্ণায়কের মাধ্যমে করব, আমরা জানি। তো নির্ণায়কের মাধ্যমে করলে কি হবে বলো, এখানে আমরা নির্ণায়কের মতো ফরম্যাটে লিখে ফেলি এটাকে। সবার উপরে কি হবে, প্রথম সারিতে কি হবে, i j কে, দ্বিতীয় সারিতে কি হবে, এই যে প্রথম ভেক্টরটা কি আছে, এই প্রথম ভেক্টর কোএফিসিয়েন্ট গুলো কি, এই যে অপারেটর গুলো, ঠিক না, ddx, এই যে কপারে এই যে i এর কোএফিসিয়েন্ট, j এর কোএফিসিয়েন্ট, k এর কোএফিসিয়েন্ট, তাহলে এটা কি হবে, ddx ddy ddz। ওকে, আর এখানে এই সারিতে কি হবে, এখানে হবে দ্বিতীয় ভেক্টর কি, আর এর কি, এখানে cos 5t sin 5t, cos 5t sin 5t cos, আচ্ছা সরি আমি একটু ছোট করে লিখি, cos 5t, এটা কি sin 5t। আর এখানে খেয়াল করো, আমাদের কোনো কে এর উপাংশ নাই, আর ভেক্টরের মধ্যে দেখো কোনো কে উপাংশ নাই, তো যেহেতু কে এর উপাংশ নাই, তো এটাকে আমরা কি লিখতে পারি, জিরো। তো এখান থেকে কি হচ্ছে দেখো, এখন যদি আমি এটাকে যদি আমরা বিস্তার করি, প্রথম সারি বরাবর যদি বিস্তার করি, তাহলে কি হবে দেখো, তো প্রথমে আমরা আই রাখলাম, এখানে আই যদি রাখে কি আসে বলো, এখানে এই যে আই, এটা বাদ হয়ে যাবে, এটা বাদ হলে কি, এটা এইভাবে, ঠিক না, তো dy অফ 0 মাইনাস ddz অফ sin 5t, dy অফ 0 মাইনাস কি হবে বলো, এই যে এটা এইভাবে, ঠিক তো, dy অফ 0 আর ddz অফ sin 5t, ddz অফ sin 5t। আমরা সবগুলাই আমরা আমরা এখানে চিহ্নগুলো দিব, i j k এর যে চিহ্নগুলো দিব, এটা প্লাস, j মাইনাস, এটা প্লাস, k প্লাস,
আর এখানে আমরা সব সময় এইভাবে অ্যাপ্লাই করব, ঠিক আছে? আমরা এই যে এই দিকে অ্যাপ্লাই করব, তাহলে নির্ণয়কে আমাদের ভুল হবে না, ঠিক আছে? আমরা যার যেই সারি কলাম আছে ওই সারি কলাম বাদ দিব, বাদ দিয়ে অ্যাপ্লাই করব। তো যদি জে করি, জে এর জন্য দেখো আই এর জন্য চিহ্ন প্লাস, এই কারণে এখানে কিছু দেই নাই। জে এর জন্য কি আমাদের চিহ্ন মাইনাস। আচ্ছা আই শেষ আমাদের। জে এর জন্য কি বলতো আমাদের চিহ্নটা কি? মাইনাস, তাই আমি একটা মাইনাস দিলাম। এখন কি করব? এই যে এটা বাদ, এটা বাদ দিলে আর কি থাকে? শুধু এই চারটা থাকে, ঠিক না? তার মানে ডিডি এক্স অফ 0 মাইনাস এই যে এটা। তো আমরা এই যে অপারেটর আগে লিখবো দিয়ে, তো এই যে এটা এইভাবে যাবে, ঠিক তো? এইভাবে গেলে ডিডি এক্স অফ 0 মাইনাস এই যে এটা, ঠিক না? তো এটা কি লিখবো? ডিডি জেড অফ cos 50। তাহলে ডিডি এক্স অফ 0 মাইনাস ডিডি জেড অফ cos 50। ওকে, তাহলে হয়ে গেল এটা। এখন হচ্ছে আমরা কে, কে এর জন্য চিহ্ন কি হবে বলো? প্লাস হবে, ঠিক না? কে এর জন্য চিহ্ন প্লাস। আচ্ছা এখানে আমি এটা মুছি। তো দেখো কে এর জন্য আমাদের চিহ্নটা কি? প্লাস। কে এর জন্য কি এটা বাদ, এটা বাদ থাকবে কি এটা? এটা কি হবে? ডিডি এক্স অফ sin 50 মাইনাস ডিডি ওয়াই অফ cos 50, ঠিক এভাবে। ডিডি এক্স অফ sin 50, এই যে এই দুইটা গুণ করব, মাইনাস কি, সরি এই দুইটা অ্যাপ্লাই করব এখানে, এভাবে প্রথমে এইভাবে করব। তো ডিডি এক্স অফ sin 50 মানে এই যে sin 50 উপর ডিডি এক্স অপারেটর অ্যাপ্লাই করব, মাইনাস সূত্রের মাইনাস দিয়ে ডিডি ওয়াই অফ cos 50। তাহলে ওকে, এটা বাদ, ডিডি এক্স অফ sin 50, ডিডি এক্স অফ, ছোট করে লিখি, ডিডি এক্স অফ sin 50 মাইনাস কি হবে বলো? এই যে ডিডি ওয়াই অফ cos 50। তো এখন হচ্ছে আমরা এটা ডিফারেন্সিয়েশন করে ফেলে দিয়ে কি আসে? এই যে আই, খেয়াল করে এটার ভিতরে কি আসবে বলো? এই যে ওয়াই এর রেসপেক্টে এটা করব, তাহলে এটা কি হবে? 0। তো এখানে এটা কি হবে? 0 হবে। 0 মাইনাস, এখানে কি দেখো জেড এর রেসপেক্টে করব, ঠিক না? কিন্তু এখানে কোনো জেড নাই, মানে এটা কি ধ্রুবক, ঠিক না? তো ধ্রুবক রে করলে কি আসে? 0 মাইনাস জে, জে এর জন্য এখানে খেয়াল করো আবার এই যে 0, তাই 0 এটা। আবার এখানে দেখো জেড এর রেসপেক্টে করতেছি, এটা এখানে জেড নাই মানে এটা ধ্রুবক, মানে এটাও 0। প্লাস কে, এখানে দেখো এক্স এর রেসপেক্টে করতেছি, তাহলে এখানে কি দেখো এক্স নাই মানে এটা 0, মাইনাস এখানে ওয়াই রেসপেক্টে করতেছি, এটা ওখানে ওয়াই নাই মানে 0। আলটিমেটলি এটা কি আসতেছে বলো? 0i প্লাস 0j প্লাস 0k। তার মানে এটা আসলে কি? এটা আসলে শূন্য ভেক্টর না? এটা তো আসলে কি আমাদের শূন্য ভেক্টর নাকি? তো শূন্য ভেক্টর মানে কি বলো? তো যেহেতু আমরা কার্ল করছি, কার্লটা কি আমাদের 0 আসছে, তখন আমরা এটা কি লিখতে পারি? এটাকে বলতে পারি আমরা অগুণনশীল বা সংরক্ষণশীল, যেহেতু কার্ল 0। তো এখানে যেহেতু আমাদের কার্ল 0 আসছে, তো আমরা বলতে পারি কি বলো? কার্ল 0, সুতরাং এই যে আর ভেক্টরটি কি? আর ভেক্টরটি আমাদের, আর ভেক্টরটি অগুণনশীল বা সংরক্ষণশীল। তো আমরা তো যেহেতু কার্ল 0, আর ভেক্টরটি ক্ষেত্রটি অগুণনশীল বা সংরক্ষণশীল। তো আমরা আগেই জানতাম যে কার্ল 0 হলে অগুণনশীল বা সংরক্ষণশীল হবে। তো এটা আমরা এখানে দেখো এই যে প্রমাণ করে ফেললাম।